এখান থেকে আমরা আরেকটি বিষয়ে ঢুকবো, যেটা হচ্ছে পরিবর্তন যাত্রা এবং অমিত শাহ সরাসরি আক্রমণ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব। কিন্তু প্রথম প্রতিবেদন হচ্ছে তৃণমূল যদি জেতে মমতা বন্দ্যোপাধ্যায় নয় ভাইপোর শাসন হবে। পরিবর্তন যাত্রায় আক্রমণ অমিত শাহের। কি বলেছেন দেখাবো। अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। দুর্গরায় বিধানসভা ভোট, তার আগে ফের রাজ্যে এলেন অমিত শাহ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। সেই সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? इस बार परिवर्तन करना है। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। অমিত শাহের এই মন্তব্যের নেপথ্যে কি বিশেষ কোনো কারণ? কয়লার টেন্ডার, গরুর টেন্ডার, চাকরি বিক্রির টেন্ডার সব তার হাতে থাকা সত্ত্বেও, এতবার ইডি এবং সিবিআই ডাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এই অমিত শাহের বদান্যতায় হচ্ছে, কারণ অমিত শাহরা চায় বাংলার ভাইপো ওদের একনাথ শিন্দে হোক। ভোটের মুখে রাজ্যে এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন অমিত শাহ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া একের পর এক নেতা মন্ত্রীর নাম করে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ममता दीदी, ये सारे आपके साथीदार जेल जा चुके हैं, जेल जा चुके हैं। अगर टीएमसी में हिम्मत है तो ये सबका टिकट काट कर बताए, टिकट काट कर। मैं आज बताने आया हूं बंगाल की जनता को कि फिर से ये सारे भ्रष्टाचारियों को टिकट देने का काम ममता बनर्जी करने वाली। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী আছেন, এরপর অমিত শাহ হতে পারবেন তো? নাকি যোগী আদিত্যনাথ ওখান থেকে এগিয়ে আসছেন? নাকি আদৌ বিজেপি সরকারটাই থাকবে না? 2029-এ প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনারা যেটা বুঝতে পেরেছেন যে আবার তৃণমূল কংগ্রেসের সরকার আসছে। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে ইরান ইসরায়েলের যুদ্ধকেও কার্যত হার মানাবে রাজ্য রাজনীতির যুদ্ধ। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, অরূপরা সবসময় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। অমিত শাহর আজকের ন্যারেটিভটা কিন্তু সমস্ত অন্যরকম। তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না। আমি বলছি, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি অরূপ? সুমন, আমার না এই বক্তব্যটা অমিত শাহ শুনতে শুনতে ফ্রয়েডিয়ান স্লিপ বা প্যারাপ্র্যাক্সিস মনে পড়ছিল। মানে মনের অবচেতনে ভেতরে যেটা ভাবছেন সেটা বেরিয়ে আসছে। মানে অমিত শাহ বিজেপির কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এসে মনের অবচেতনে উনিও যেটা জানেন সেটাই বলে ফেলছেন যে তৃণমূল জিতলে কিন্তু ভাইপোর শাসন। মানে উনিও জানেন যে নির্বাচনে বিজেপি কতটা লেজে গোবরে হবে আগে থেকেই, তাই অবচেতন মনের যে ঘটনাগুলো সেগুলো অব্যক্তভাবে হলেও বেরিয়ে আসছে। আচ্ছা, কেন এই প্রশ্নগুলো অবতারণা করতে হচ্ছে? তার কারণ রাজ্য জিতবে না বুঝতে পেরে এসআইআর করা হয়েছিল। 58 লাখ মানুষের নাম বাদ দেওয়া হলো প্রথম ফেজে, যার মধ্যে মৃত, স্থানান্তরিত, মতুয়া, শরণার্থী তাদের নাম বাদ গেল। কি বলা হয়েছিল সুমন? আমাদের বলা হয়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করার জন্য এই প্রক্রিয়া করা হচ্ছে। কিন্তু যখন এই প্রক্রিয়াতে কোনো রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো না, তখন মার্কেটে নামানো হলো এমন একটা তত্ত্ব, যেই তত্ত্বটা ইতিপূর্বে ভারতবর্ষে অন্য কোথাও শোনা যায়নি। তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি।
এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই ঘরানা চলতে চলতে ফাইনালি 28 তারিখ যেটা এলো, এখন অ্যাডজুডিকেশন, বিচারাধীন কারা 60 লক্ষ। না এই সেসব বুঝলাম, আমি বুঝতে পারছি তুমি এসআইআর এ পুরো জিনিসটা নিয়ে যেতে চাইছো, কিন্তু এই যে তুমি ভালো খারাপ বলছো না, এর আগে ভালো খারাপ তো তৃণমূলের দিক থেকে হয়েছিল যে অমিত শাহ খারাপ, নরেন্দ্র মোদী ভালো। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে কমপ্লেন করেছিলেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান। না আমি আবারও তো বলছি, সেই রকম ওনারা এখন পাল্টা ভালো খারাপ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে খারাপ হবে। না মানে এই যে তৃণমূলকে দেখে বিজেপি শিক্ষা নিচ্ছেন, হ্যাঁ। এটা ভালো লাগে যে আমরা নাকি বিশ্বের সর্ববৃহৎ দল, আমরা তো আঞ্চলিক দল, আঞ্চলিক দলের জুতোয় পা গলিয়ে যে ওনারা শিক্ষা নিতে চাইছেন, এটা আমাদের জন্য ভালো লাগার কথা। মানে অনেকটা নেতানিয়াহুর থেকেও যদি ডোনাল্ড ট্রাম্প শিক্ষা নিতে চায় আর কি, ব্যাপারটা এরকম। তবে আমি আর সেই প্রসঙ্গে ঢুকছি না, যেহেতু ইতিপূর্বেই আমেরিকা ইরান ফিরান যুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেখুন সুমন, এটা তো ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির কাছে সবচেয়ে জলজ্যান্ত সমস্যা হচ্ছে এই 60 লাখ মানুষ, তাদের কোনো অপরাধ নেই। 2002 সালে এদের প্রত্যেকের নাম আছে, অথবা প্রজেনি ম্যাপিংয়ে তাদের বাবা মার নাম আছে। বেছে বেছে টার্গেট করে বাদ দাও এই 60 লাখের মধ্যে তুমি যদি লিস্টটা দেখাও, মুর্শিদাবাদে 11.5 লাখ, মালদায় প্রায় 8.5 লাখ, দক্ষিণ 24 পরগনায় 5,62,000, উত্তর 24 পরগনায় 5,22,000, উত্তর দিনাজপুরে 4 লাখের বেশি। শুধু এই 5টা ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় 38 লাখ 40 লাখ মানুষের নাম বাদ, আউট অফ 60 লাখ। বেছে বেছে টার্গেট করে সংখ্যালঘু মানুষ এবং মহিলাদের নাম বাদ। কেন? মহিলারা মমতা ব্যানার্জিকে ভোট দেয়, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। এই যে জায়গাটা, আচ্ছা এই ভ্যানিশ কুমার, ইনি তো পাগল নন, ইনি তো শেয়ানা পাগল। বেছে বেছে তার আগে কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে কেন? যাতে এর ফলে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে তার জন্য আগে থেকেই কেন্দ্রীয়। আর মনে করে দেখুন শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্ট, আপনি ভোট দিন বা না দিন আমরাই জিতছি, আগে থেকেই তো স্ক্রিপ্ট। শুভেন্দু অধিকারী বলেছিল 1,20,00,000 লাখ, শান্তনু ঠাকুর বলেছিল 1,25,00,000 লাখ, আগে থেকে তো টার্গেট দেওয়া। প্রথমে 58 লাখ বাদ গেছে, তার সাথে ওই ডিলিশন ফিলিশন নিয়ে আরো 5 লাখ 63 লাখ, আর এখন 60 লাখ, কত দাঁড়ালো 1,23,00,000। মানে ওনারা যে স্ক্রিপ্ট অনুযায়ী ফিগার দিয়েছিলেন, এক্স্যাক্টলি সেই ফিগারে ম্যাচ করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। মাথায় রাখতে হবে এই ফিগারটা পুরো ফিগার ছিল না, কারণ বৈধ যারা ডিলিটেড, বৈধ যারা মৃত, তাদের নাম আগেই বাদ গেছে। সেটা নিয়ে কারণ সেখানেও বক্তব্য রয়েছে, জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। এবং সুমন আরো ভয়ঙ্কর, এবার কিন্তু মৃত বলা হচ্ছে না, এবার ডাইরেক্ট ডিলিটেড বলা হচ্ছে। এবং কারা ডিলিটেড? ভিডিও, তার নাম ডিলিটেড। আজকে ডিলিটেড বিজেপির, আমি জানতাম না যে বিজেপির যুব মোর্চার সভাপতি জলপাইগুড়ি জেলার সেও রোহিঙ্গা, তার নাম ডিলিটেড হয়ে গেছে। জলপাইগুড়ি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি, যে কিছুদিন আগে মমতা ব্যানার্জির ছবিতে জুতো মেরেছিল এবং সেটা নিয়ে প্রবল বিক্ষোভ হয়েছিল, উনি আশ্বস্ত হবেন ওনার নামটাও যাতে ভোটার তালিকায় থাকে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। আমি শুধু শেষ করতে চাই একটাই কথা বলে, এই বাঙালিকে, যারা 60 লাখ বাঙালিকে এই অসভ্যতার মধ্যে ফেললো, বাঙালি কিন্তু ভোটের লাইনেই তাদের জবাব দেবে। শুধুমাত্র বৈধ মানুষকে ভোটাধিকারটা কেড়ে নেওয়ার যে অসভ্যতাম বিজেপি করছে, প্রতিটা হিসেব সুদে আসলে বাঙালি বুঝিয়ে দেবে তাদের। হ্যাঁ, তবে আমি আশা করব যে অন্তত মানুষ নিজের ভোটটা যেন নিজে দিতে পারেন। প্রতিবার ভোটের দিন যে ছবিটা আমরা দেখতে পাই, সেই ছবিটা যেন না হয়। আমি সরাসরি তরুণের কাছে যাব। নিজের ভোটটা নিজে দিতে পারে। হ্যাঁ, যতদিন ভোটার লিস্টের নামটা ছিল ততদিন সুষ্ঠুভাবে মানুষ যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা এনশিওর করতে হবে। কিন্তু তরুণের কাছে যাওয়ার আগে আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর বলবো, এই অনুষ্ঠান শুরু করলাম এবং প্রাথমিকভাবে গোটা আলোচনা ঠিক যে বিষয় ছিল, আজকে ভারতীয় সময় 9:30টায় একটি বিশেষ সাংবাদিক সম্মেলন, বিশেষ বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প। এবং বলা হচ্ছে, তিনি খানিকক্ষণ আগে ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলছিলেন না যে বড় কোনো আঘাত করার প্রস্তুতি নিচ্ছে কি আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প কি সেই বিষয়ে সরাসরি গোটা বিশ্বের সমস্ত মানুষকে জানাতে চাইছেন? 9:30টায় সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সেই সাংবাদিক সম্মেলনে যাব, তার বক্তৃতায় যাব। তার আগে তরুণ জ্যোতি তেওয়ারি অবশ্যই রাজ্যের এই তুতুম্যায় নিয়ে। না, আমি এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম, সুমনদা, আমার কতগুলো বক্তব্য মনে পড়লো, আশা করি তোমারও মনে আছে। রাজনীতির সময়সীমা 65 বছর, একবার নয়, সেকেন্ডবার রিঅ্যাফার্ম করেছিলেন। বক্তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। 65 বছর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়নি? ফার্স্ট প্রশ্ন আমার থাকবে। সেকেন্ড প্রশ্ন আমার থাকবে, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক অভিষেকপন্থী নেতারা, অনেক মুখপাত্ররা তাদের এক্স হ্যান্ডেলে, তখন টুইটার ছিল, ফেসবুকে লেখা শুরু করলো ওয়ান ম্যান ওয়ান পোস্ট। আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, ইউথ অ্যাফেয়ার্স অরূপদার পরে ওনার কাছেই গেছে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রিফর্মস, এগুলো দপ্তরের মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়।
তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিকেশনটা কার দিকে ছিল, ফার্স্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 75 হলেই মার্গদর্শনের মণ্ডলীতে যেতে হবে, এই ফর্মুলাটা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর ক্ষেত্রে প্রযোজ্য হলে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে নয় কেন? এখনো তো সময় আসেনি তো ডিসেম্বর, এবার লাস্ট ইয়ার মানে 76 ছিল না, 75 ছিল। আমি আবার বলছি, বারবার সেকেন্ড ইন কমান্ড দলের যার নিজের দুটো দল দুটো ভাগে ভাগ থাকে, বারবার দেখা যায় ক্যাওয়াস গুলো। আমার আরো একটা কথা মনে পড়ে গেল, 24-এ ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছিলেন, মনে আছে তোমার? মাথায় কেউ ব্যান্ডেজও করতে পারেনি, ওই অবস্থা তাকে হসপিটালে যেতে হলো। ডাক্তারের ব্রিফিংটা আমার মনে আছে, সামওয়ান পুশড হার ফ্রম বিহাইন্ড, কোট আনকোট, তোমার রেকর্ড থাকবে, তুমি চালাও। এবার ঘরের মধ্যে কে তাকে ধাক্কা দিয়েছিল, কি হয়েছিল, এবার ভাইপো শাসন হবে কি হবে না মানুষ ঠিক করুক। আজকে অমিত শাহজি কথাগুলো যেগুলো বলেছেন তার মধ্যে অনেক কটা ইম্পর্টেন্ট কথা আছে। ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ এবং 7th পে কমিশন চালুর কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ডিসেম্বর 26-এর মধ্যে পশ্চিমবঙ্গে যে কটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে ফুলফিলের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। আমরা দেখেছি দুর্নীতির ফলে স্কুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এজ পার করে গেছে, অনেকে আর পরীক্ষায় বসতে পারবে না, তাদের এডুকেশনটা বেকার হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য 5,700 কোটি টাকা অ্যালটমেন্টের কথা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আজকে অ্যাফার্ম করে গেছেন। 26,000 যে টিচার নিয়ে কি অবস্থা চলছে এখনো পর্যন্ত, নাম্বারিং কি হলো না হলো, অনেকে বাদ গেল, সেই প্রবলেমের স্থায়ী সমাধানের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। অ্যাফেক্টেড জব অ্যাসপিরেন্টস যারা আছে তাদের ফিনান্সিয়াল হেল্পের কথা, ক্ষতিপূরণের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। স্কিম যেগুলো আসে সেগুলো পশ্চিমবঙ্গে স্ক্যামে রূপান্তরিত হয়ে যায়, মানুষের কাছে পৌঁছায় না, মানুষের স্কিম যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহজি বলেছেন। মিউনিসিপ্যালিটি থেকে অন্যান্য ক্ষেত্রে এই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছায় না, চুরি হয়ে যায়, মানুষের জন্য আসা টাকা তৃণমূল নেতাদের অট্টালিকা তৈরি হয়, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহ বলেছেন। আসল যেটা বলেছেন, যেটা আগের বেশ কয়েকটা বক্তৃতায় বলেননি সেটাই তো বললেন না, যে তৃণমূল সরকারকে অমিত শাহ আক্রমণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে। বহুদিন পর আজকে একটা বক্তৃতায় নাম নিলেন। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল আজকে শাসন করছে না, পশ্চিমবঙ্গে শাসন করছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বিশ্বাস করে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের সেকেন্ড ইন কমান্ড, দলের নাকি উত্তরসূরি অঘোষিত। তো আমার প্রশ্ন, যারা তৃণমূলকে জন্ম দিল, যারা তৃণমূলের জন্য খাটলো, যারা তৃণমূলের জন্য সবকিছু করলো, তারা কারা? ওই বলে না পুরোনো ছিল সিনেমায় রামু কাকা, তারা কি শুধুমাত্র রামু কাকা হয়ে আছেন দলে, যে মালিক অর্ডার দেবেন, মালিকের পর মালিকের ভাইপো অর্ডার দেবেন এবং তাদের কোনো গণতন্ত্র নেই? আবার বলছি, আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে চেঞ্জ হয়, প্রেসিডেন্ট চেঞ্জ হয়, বংশ পরম্পরায় হয় না। কংগ্রেসের যে টিপিক্যাল কালচার, ফ্যামিলি পলিটিক্স, সেই একই জিনিস তো পশ্চিমবঙ্গে। গণতন্ত্রটা কোথায়? দলে কি আর কেউ নাই সুমনদা? দলে কি লোক কম পড়িয়াছে? আবার প্রশ্ন থাকলো, 65 বছরের কথা তো অমিত শাহজি বলেননি, সেকেন্ড ইন কমান্ড, এক ব্যক্তি এক পদ, এই কথা তো অমিত শাহজি বলেনি। অরূপ দাও লিখেছিলেন কিনা আমি জানি না টুইটারে, তখন তৃণমূলের সব যাবতীয় নেতা লিখেছিল, ববিদা বিপ্লব করেছিল, ববিদা বলছে না এটা হতে পারে না। বিভিন্ন সময় তৃণমূলের নেতাদের মুখে মানে আক্ষেপের সুর শোনা যায়। বারবার বলেই ফেলেছিলেন যে এটা কি হচ্ছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি অরূপের কাছে যাব। অরূপ, আমি তার সঙ্গে শুধু যোগ করব, যেদিন প্রতিকুর রহমানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে যোগ দেয়ালেন সেদিনও রিপিট করেছেন যে বয়সের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম এখনো সেটা আমি স্ট্যান্ড করছি, আমি সেটাকে এখনো ঠিক মনে করি। একটা বাংলায় প্রবাদ আছে, ব্যতিক্রম নিয়মকেই প্রমাণ করে। ঠিক যেই প্রশ্নটা তুমি তরুণ জ্যোতিকে করেছিলে যে এই গত 17ই সেপ্টেম্বর যখন নরেন্দ্র মোদীর 75 বছর হয়ে যায়, ঠিক যেই কারণ দেখিয়ে লালকৃষ্ণ আদবানিকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মোদীজিকে কেন পাঠাতে পারে না বিজেপি? কারণ মোদীজির বিকল্প বিজেপিতে এই মুহূর্তে কেউ নেই। মোদীজি আজকে বিজেপি আর একটা কোনো দল নয়, বিজেপি একটা মুখ, শুধু সেই মুখটার নাম নরেন্দ্র মোদী। এটা তো মানতে হবে যে অভিষেক ব্যানার্জি সাংগঠনিকভাবে দলকে যেভাবে বেঁধেছের, আমরা বিজেপি মানে একটা মুখ নরেন্দ্র মোদী, তৃণমূল মানে একটা মুখ মমতা ব্যানার্জির আবেগ, মমতা ব্যানার্জির আবেগ ছাড়া তৃণমূল হয় না। একইভাবে মমতা ব্যানার্জির আবেগের সাথে এখন অভিষেকের সাংগঠনিক দক্ষতা। আমি শুধু বলতে চাই যে এতগুলো কথা তরুণ জ্যোতি বলেছে, তরুণ 2018-তে ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে যেন ঠিক কি বলেছিলেন এই অমিত শাহ, 7th পে কমিশন আজকে কোথায় রয়েছে? কর্মসংস্থানের কথা বলেছিল, বছরে 50,000 চাকরি, 8 বছর ক্ষমতায় 18,900 চাকরি হয়েছে, 54,000 চাকরি হারিয়েছে, 10,323 জন ঠিক
শিক্ষক শিক্ষক এই চাকরি দিয়ে আবার বিষয় বদল করতে হবে, ট্রাম্প এক্ষুনি তার বক্তৃতা শুরু করবে। আজকে জার্মানের কাজ করছে, এটা হচ্ছে ত্রিপুরার বিজেপি। একই জিনিস এখানে গল্প বাংলার মানুষ বোকা না। ভদ্রতাতে গেছো তুমি, ত্রিপুরা নিয়ে কথা হচ্ছে যখন, ত্রিপুরার মতো ডিএটা পশ্চিমবঙ্গে দিয়ে দাও, তারপর কথা বলো। আরে ত্রিপুরায় সরকারি শোষিত কর্মচারীরা ডিএ পায় না, ভদ্রতা ডিএ রাখো, পায় না। দাদা ভদ্রতা রাখো, তুমি শেখাচ্ছি না এখনই। ত্রিপুরার সরকারি কর্মচারীরা যে পরিমাণ ডিএ পায় সেটা পশ্চিমবঙ্গে দিয়ে দাও, তারপর কথা বলো। সেকেন্ড হচ্ছে, আমি আবার বলছি, ভারতীয় জনতা পার্টি বললো যে আসলে মুখ সুমনদা, তুমি অনেকদিন ধরে আছো, বলো রাজনাথ সিং জি, গডকারি জি থেকে শুরু করে একের পর এক আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, দলের দায়ভার মানে দায়িত্বে থাকে যারা থাকে তারা চেঞ্জ হয়েছে, নর্মাল ব্যাপার। ভারতীয় জনতা পার্টির সেকেন্ড লাইন অফ লিডারশিপ, থার্ড লাইন অফ লিডারশিপ রেডি। সর্বকনিষ্ঠ একজন ভারতীয় জনতা পার্টিতে যখন চারটে প্রজন্ম রেডি করে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আর কি আছে গো প্রজন্মে? না না, উনি বলেন, আমি বলছি ঠিক, আমি জিজ্ঞেস করতে পারি, ভাই পিসি ভাইপো ভাইপো ছেলে এই প্রজন্ম, নরেন্দ্র মোদি বাকি সবাই আমরা। এই এসআইআর এর সবচেয়ে বেশি এফেক্টিভ দেখতে পেলাম ত্রিপুরাতে। ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিল ওকে এসআইআর করে তাড়িয়ে বাংলার উপর বসাতে হয়েছে, ত্রিপুরা রাখতে পর্যন্ত পারেনি। বেশ বেশ, আমি বলছি, স্পেন এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে স্পেনের মাটি তারা ব্যবহার করতে দেবে না। আই রিপিট, স্পেন জানাচ্ছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই আক্রমণে কোনোভাবে স্পেনের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। আবার আপনাদের জানাচ্ছি, অত্যন্ত জরুরি বক্তৃতা এবং সাংবাদিক সম্মেলনে গোটা বিশ্বের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প। কি বলবেন তিনি তা নিয়ে বহু জল্পনা। অনেকে বলছেন যে, যেরাম ব্রিগেডিয়ার দাস বলছিলেন যে আজকে রাতের মধ্যেই মারাত্মক কোনো আঘাত আসতে চলেছে, সরাসরি দেখাবো। কিন্তু তার আগে আমাদের রাজ্যের একটা খবরে আসি, সেটা হচ্ছে নিউ টাউনে এবার জৈন মন্দির হবে। আমি বলছি দীঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, শিলিগুড়িতে সব বুঝলাম, কিন্তু সরকারের কাজ, রাস্তা, পরিকাঠামো, চাকরি, হাসপাতাল, সেইখানে আমার আপনার করের টাকায় মন্দির কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম একদম করের টাকা। এই মন্দির তৈরি করবে ওদের ট্রাস্ট। আজকে মুখ্যমন্ত্রী, আমি নিজে সেই সবাই ছিলাম, মন্দিরটা তৈরি করবে, জমিটা সরকার দেবে, কনসেশনাল রেটে দিতে পারে, তাতে অসুবিধা। একটা মন্দির হলে সেখানে কেন্দ্র করে বলছি, তুমি আর আমি দুজনেই খুশি হতাম না যে কনসেশন রেটে যদি হাসপাতালকে বা স্কুলকে জমি দেওয়া হতো। কে বলেছে দেওয়া হয়নি নিউ টাউনে? আপনি বলুন সুমন, এলএনটি, ইনফোটেক, মাইন্ডট্রির মতো সংস্থা, আজকে সুমন আমি বলছি যে 2011 যখন বামেরা চলে গেল, টিসিএস এর টোটাল কর্মী সংখ্যা কত ছিল? 12,000, আজকে হয়েছে 55,000। এলএনটি আজকে জামশেদপুর থেকে টাটা মেটালিক্স উঠে খড়গপুরে আছে, কে বলেছে দেওয়া হয়নি? কন্টিনিউয়াস একটা ন্যারেটিভ চালিয়ে গেলেই তো হলো না। আমি আবার বলছি যে মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, আমার আপনার করের টাকায়, সেইটা হলে আপত্তি ছিল, আপত্তি আছে, আপত্তি থাকবে। সুমনদা, আমার অঙ্কটা একটু খারাপ, বড় অঙ্ক তো আরো করতে পারি না, সাধারণ মধ্যবিত্ত। নিউ টাউনে খুব সস্তা জমি, মোটামুটি আজকাল 80 লক্ষ টাকা কাটা যাচ্ছে। আমি ওই এলাকা থাকি, তো 80 লক্ষ টাকা, এই 5 একর জমির দামটা কত সুমনদা আমি জানি না। ঠিক তরুণ, কিন্তু আমি বলছি আমার প্রশ্ন অন্য, আরো বড়, সেটা হচ্ছে একটা সরকারের প্রায়োরিটি কোনটা। আমি বলছি রাম মন্দিরও প্রায়োরিটি হতে পারে না, জৈন মন্দিরও প্রায়োরিটি হতে পারে না। এটাও ট্রাস্টে বানিয়েছে, কিন্তু আমি বলছি প্রায়োরিটি, রাম মন্দিরের প্রায়োরিটি ঠিক করতে হবে। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে আমি দ্রুত একবার ঘোষণাটা দেখে নেব। अगर न्यू टाउन में आप लोगों को कोई जगह मिल जाए तो आप लोगों ने एक जैन मंदिर बनाने के लिए कोशिश करेंगे। मैंने वो दिन ही कहा था कि आपने ट्रस्ट बना लो। उनको अब मंदिर बनाने की सूझ रही है। अरे ममता दीदी, 550 साल के बाद रामलल्ला को भव्य मंदिर में बिठाने का काम नरेंद्र मोदी जी ने। মন্দির, মসজিদ, রাম, বাবরি, গীতা, কোরআন। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ধর্ম। এই আবহে দোলযাত্রা ও হোলির উৎসব অনুষ্ঠান থেকে সোমবার জৈনদের জন্য নিউ টাউনে মন্দির তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। जैन कम्युनिटी के लिए आप लोगों ने मेरे को एक रिक्वेस्ट किया था कि अगर न्यू टाउन में आप लोगों को कोई जगह मिल जाए तो आप लोगों ने एक जैन मंदिर बनाने के लिए कोशिश करेंगे। मैंने वो दिन ही कहा था कि आपने ट्रस्ट बना लो। जमीन हम ढूंढ लिया, और विश्व बांग्ला गेट का पास 600 मीटर का अंदर में 5 एकड़ जमीन कंसेशनल रेट में आपको दिया जाएगा। उनको अब मंदिर बनाने की सूझ रही है। अरे ममता दीदी, हमने राम मंदिर बनाया,
550 साल के बाद रामलला को भव्य मंदिर में बिठाने का काम नरेंद्र मोदी जी ने किया। काशी विश्वनाथ कॉरिडोर बनाया, महाकाल कॉरिडोर बनाया, आपने उस वक्त कुछ नहीं किया और अब आपको मंदिर की याद आती है। কৌশলে বাবরি মসজিদের প্রসঙ্গ তুলেছেন অমিত শাহ। जो भी मंदिर जिस उद्देश्य से बना रही है उसका स्वागत करता हूं, मगर ममता जी आपके बंगाल में ये बाबरी मस्जिद फिर से बन रही है, किसकी जिम्मेदारी है? जरा बंगाल की जनता को बताओ भाई, मुझे बताओ बंगाल के वासियों, बाबरी मस्जिद फिर से बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ये हुमायूं कबीर और ममता एक ही थैले के चट्टे पट्टे हैं, चट्टे पट्टे हैं। हुमायूं कबीर को योजना पूर्वक बाहर भेजकर बाबरी मस्जिद बनाने का षड्यंत्र ममता बनर्जी ने किया है, जिससे हिंदुओं में नाराजगी न आए। সম্পূর্ণই মিথ্যা কথা। বিজেপি তো ভারতবর্ষের হিন্দুত্বের রাজনীতি করে ক্ষমতায় এসছে। বিজেপি এবং যে মমতা ব্যানার্জি যে মন্দিরে করতে প্রতিযোগিতা শুরু করেছে, মমতা ব্যানার্জি আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এরা দুজনই কয়েনের এপিট আর ওপিট। এরই মধ্যে সোমবার একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. আমরা মানে কারা? উনি দাঁড়াবেন না অন্য কেউ দাঁড়াবে? ইতিমধ্যে যেটুকু আমরা আজ করছি, শেষ পর্যন্ত ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী পলায়ন করতে পারে, অন্য কোনো কেন্দ্রে যেতে পারে, হয়তো অন্য কোনো তৃণমূলী নেতা নেত্রী ভবানীপুরে আলোকিত হয়ে দাঁড়াতে পারে, এই সম্ভাবনাই বেশি। শেষ অবধি এসআইআর না ধর্ম, ভোটে কোনটা বড় ফ্যাক্টর হবে তা বোঝা যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 2026-এ 50-এর বেশি সিট পাবে না, এবং দিল্লিতে এইরকম রেজাল্টের ফলে 2029 অবধি তোমাদের সরকার থাকবেই না। উনি 12 পাস রাজনৈতিক নেতা, আজকাল কি টিয়া পাখি নিয়ে ভিক্টোরিয়ার সামনে বা কোথাও বসছে কিনা আমার জানা নেই। আবার বলছি, প্রবলেমটা কি বলো সুমন দা, মানে পলিটিক্সে এডুকেশন কোয়ালিফিকেশনটা কমে যাওয়ার ফলে মানুষের ভুলভাল বকাটা রোগ হয়েছে। উনার সুস্থতা কামনা করি, শুভনন্দন জানাই ওনাকে। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পলিটিক্যাল এন্টারটেনমেন্ট করতে থাকুন। কদিন বাইরে আছেন, কবে ভিতরে যাবেন কেউ জানে না। না, আমার বক্তব্য হচ্ছে অভিষেক ব্যানার্জি যখন এতই কোয়ালিটিলেস নেতা, তাকে এসে অমিত শাহকে আক্রমণ করতে হয় কেন? তাকে এসে নরেন্দ্র মোদীকে বলতে হয় কেন? তার কারণ ওনারাও জানেন যে ভয় পায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে। 21-এ মাটি ধরিয়েছে, 24-এ ঘাড় ধাক্কা দিয়েছে, 26-এ এমন হাল করবে এই রাজ্যে বিরোধী দল হওয়ার অকাতটুকু থাকবে না। এই যারা অদ্ভুত তামাশা আছে রাজাদা, দেখবেন এই নিয়ে বহুবার আমরা খবরও করেছি যে কখনো এসে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী একেবারে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন না। একেবারে সরকার, তৃণমূল সরকার, তৃণমূল পরিচালিত সরকার এইভাবে বলেন। গত স্পিচ অবধি আপনি লক্ষ্য করে দেখবেন এক্স্যাক্টলি তাই হয়েছে। একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম অবধি নেননি। আজকে আবার ছবিটা পাল্টে গেল, বারবার সেই পুরনো ভাতিজা এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের জন্য ফিরলেন। এটা কি না, এখন ওটা পরিষ্কার। হ্যাঁ, এতকাল যেটা ছিল যে এখানকার যে সরকার আছে তাদের সঙ্গে একটা, আমরা যেহেতু কেন্দ্রের সরকার আছি, এই সরকারের সঙ্গে আমাদের প্রোটোকলটা হচ্ছে সরকার ভার্সেস সরকার, ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের। কিন্তু যখন রাজনীতির লড়াইটা এসে যাচ্ছে তখন আর তো সরকারের ব্যাপার নেই। এই হ্যাঁ, এখন যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা পারিবারিক দল যেভাবে চলছে তার মুখোশটা খুলে দেওয়া। আমি যে তৃণমূল সরকার করি, পরিবারবাদটা আমি তুলে ধরতে পারবো না। তো পরিবারবাদটা তুলে ধরার জন্যই নাম ধরতে হচ্ছে। এবং কি হতে পারে এরপরে
দেখুন পরিষ্কার বলছে এরপরে আসবে ভাইপো, অর্থাৎ একই পরিবারের মধ্যেই শাসনটা চলতে থাকবে। বাংলায় কি এই জিনিস কখনো ঘটেছে? গোটা দেশে ইন্টারন্যাশনাল ভাইপো আছে এর মধ্যে, যেই ভাইপো ধরুন সারা জীবন একটাও ব্যাটে বল না খেলে বিসিসিআই এর চেয়ারপারসন হয়ে যাচ্ছেন, সেই জয়সা ভাইপো কার ভাইপো আমরা জানি, যার 2014 সালের আগে ব্যাংকের অ্যাকাউন্টে কত ছিল আর এক বছরের মধ্যে 16,000 গুণ টাকা বাড়ে। তিনি ইন্টারন্যাশনাল ভাইপো, তিনি ইন্টারন্যাশনাল ভাইপো। গোটা বিজেপি সেই জলের কোম্পানির কথা বলছো যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে কিছু না করে, পরিবারবাদ নিয়ে বিজেপি বলবে। গোপীনাথ এই মুহূর্তের আরেকটা বড় খবর আপনাদের বলি, ব্রিটেনের প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে তারা সমর্থন জানিয়েছেন ঠিকই, কিন্তু ব্রিটেনকে কোনোভাবে বেসকে ব্যবহার করতে দিয়েছেন, কিন্তু ইরাকের যুদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং তারা ব্রিটেনের বেসকে কোনোভাবে এই যুদ্ধে ব্যবহার করতে দেবেন না আমেরিকাকে। আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবার যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন শুরু হবে, এর আগে স্পেনের কথা আপনাদের বললাম, ব্রিটেনের কথা বললাম। আমেরিকার পক্ষে দুটোর কোনোটাই সুখবর নয়। আমি বলছি আপনি মানে কি থেকে বলছেন যে আজকে রাতেই একটা বড় অ্যাটাক হতে পারে? দেখুন কি হয়েছে, আমেরিকা ন্যাটো ফোর্সের উপরে একটা টান আছে এবং ন্যাটো ফোর্সের মধ্যে ফ্রান্স একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে মেডিটেরিয়ানে আছে একদম, কিন্তু ব্রিটেন দুটো জিনিস করেছে। একটা হচ্ছে ডিয়েগো গার্সিয়াতে যে বেসটা আছে, ইট ইজ সামহার, আমি মানে ওর উপর দিয়ে ফ্লাই করেছি মরিশাস যাওয়ার সময় গভর্নমেন্টের কাজে। তো ডিয়েগো গার্সিয়া ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ওটা ব্রিটেন কন্ট্রোল করে, আমেরিকা ব্যবহার করতো। ওটা বলেছে আমরা ব্যবহার করতে দেবো না ডিয়েগো গার্সিয়া বেসকে। উনি আজকে যেটা বলেছেন যে শুধু বেসটা ব্যবহার করতে দিয়েছি, কিন্তু এই যুদ্ধের মধ্যে ব্যবহার করতে দেবো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ইরাক থেকে ব্রিটেন সাইপ্রাসে একটা ইউকের বেস ছিল, সেইটাতে অ্যাটাক করেছে ইরান এবং ওটা নাকি আজকে ইউকে ইভ্যাকুয়েট করছে। তো প্রথমে কিন্তু ইউকে এবং ইউক্রেন এই দুটো কান্ট্রি স্ট্রংলি এটা সাপোর্ট করেছিল ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাকটা। এখন ইউকে একটু পিছনে খেলছে, জার্মানি চুপ আছে এবং অনেক ইউরোপিয়ান দেশের মধ্যে যেমন টার্কি চুপ করে আছে। টার্কি কিন্তু ন্যাটোর মেম্বার এবং একমাত্র ইসলামিক কান্ট্রি যে ন্যাটোর মেম্বার, এবং তারা চুপ করে আছে। এইবার এইখানে আমি যে কারণে ওইটা বলেছি, দেখুন লম্বা যুদ্ধ মানে আপনি যদি 3 বছর 4 বছরের লম্বা যুদ্ধের কথা বলেন, সেইটা তো কোনোভাবে হবে না। এই যুদ্ধটা যেটা আমি চিন্তা করছিলাম 6-7 দিন ম্যাক্সিমাম টানবে একটা এত বড় একটা দেশের সাথে, সেইটা হয়তো আরেকটু বেশি টানতে পারে, বাট তার বেশি টানলে গভর্নমেন্ট পড়ে যাবে, আমেরিকাতে গভর্নমেন্ট পড়ে যাবে, কারণ দে আর শাই অফ বডি ব্যাগস, তারা বডি ব্যাগ নিতে পারে। ব্রিগেডিয়ার ঘোষের কাছে একবার যাব, দর্শকদের জানাবো যে সংযুক্ত আরব আমিরশাহী এখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে জনগণের কাছে তারা জরুরি এবং অত্যাবশ্যকীয় জিনিস শুধু কিনতে পারবেন, সাধারণভাবে কেনাকাটা বন্ধ রাখার নির্দেশ। একদিকে বাজারের ওপর কন্ট্রোল, অন্যদিকে নিঃসন্দেহে মজুদ জিনিসপত্র মজুদের দিকেও একটা স্পষ্ট ইঙ্গিত আছে। আবার বলছি, সংযুক্ত আরব আমিরশাহী জানালো যে নাগরিকরা জরুরি যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় জিনিস সেইগুলো যেন কেনেন, অন্য জিনিস এই মুহূর্তে কেনাকাটা না করেন। কি বলতে পারেন আজ ডোনাল্ড ট্রাম্প? যে কোনো মুহূর্তে সাংবাদিক সম্মেলন। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন না উনি কি বলতে পারেন। আই এম সরি টু সে, একজন রাষ্ট্রনেতা সকালবেলা বলে দুপুরবেলা ফেরত নিয়ে, বিকেলবেলা আবার বলে, সন্ধ্যেবেলা আবার ফেরত নেয়, এটা গত 1 বছর 1 মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখে আসছি। কাজে উনি কি বলছেন না বলছেন তার উপর ভরসা করে এবিপি আনন্দ প্রতিবেদন দেবে, আই থিঙ্ক ইভেন ডেরোগেটরি। আচ্ছা, আমার যেটা ধারণা যে খুব ইন্টারেস্টিং, আমি একটা হ্যাপিংসটা ঘটছে ইরানেতে, যখন সেখানকার পথে মানুষ নামলো, এত লক্ষ মানুষ মারা গেল, কিচ্ছু করলো না। তখন ও ধারণা করেছিল বোধহয় রেজিম চেঞ্জের ফলে জনগণের সরকার আসলে আমেরিকার পক্ষে যাবে, যখন যেটা বুঝলো ওটা নাও হতে পারে। এখন যে খবরটা আসছে বা ধারণা হচ্ছে, ইন্টারিম কাউন্সিল যাকে বসাবে তার সঙ্গে কিন্তু লাইন আপ করে ফেলেছে, যে ইন্টারিম কাউন্সিলে আসবে। ওদের তো আমরা দেখেছি না, আয়াতুল্লাহ খামেনির পরে যারা লাইন আপ পড়েছিল তার সব শেষ হয়ে গেছে। এখন যার ইন্টারিম কাউন্সিলের যে আছে, আরিফা বলে তার নাম, তার সঙ্গে আমেরিকার একটা মোটামুটি একটা মোজার্ডের মাধ্যমে একটা লেনদেন হয়ে গেছে, বুঝেছেন? এখন আমেরিকা মনে করছে এই লোকটাকে যদি বসানো যায় তাহলে কিন্তু আমাদের পাপেট সরকার, ওরা চায় পাপেট, যেটা ভেনেজুয়েলাতেও করেছে, এখানেও একটা পাপেট বসাতে চাইছে। গণতন্ত্রের উপর আমেরিকার কোনোদিন কোনো বিশ্বাস নেই। পাপেট সরকার যদি এখানে বসানো যায়, এবং সেটাই হয়তো বলবে যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে, কেন আমার লোক আমি খুঁজে পেয়ে, সেইটা একদম যে কোনো যুদ্ধই কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আমেরিকার ক্ষেত্রে যতই তারা ধনশালী হোক,
এবং আমেরিকার অর্থনীতি যদি দেখেন খুব একটা, যতই তারা বলুন যে মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমেরিকার অর্থনীতিতেও কিন্তু একটা চাপ আছে এবং সেখানকার জনগণ তারা এবং তার সঙ্গে সঙ্গে যদি যুদ্ধটা কন্টিনিউ হয় তাদের যে একটা আগ্রাসন নীতি সেটা হয়তো বোঝা যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলছি এই হরমুজ স্ট্রেটের যে উল্টো দিকে যতগুলো দেশ আছে তাদের উপরে কিন্তু আমরা দেখছি যে ইরান থেকে কিন্তু একটা মানে মিসাইল হানা হয়েছে এবং প্রত্যেকটা যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হরমুজ স্ট্রেটের মধ্যে যত জাহাজ আছে না, সেই জাহাজগুলো হয়তো $100 কোটি দাম, কিন্তু সেখানে $500 কোটি তেল ক্যারি করছে তারা। এবং যত জাহাজ চলে তাদের কিন্তু ইন্স্যুরেন্স থাকে এবং যত বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি এই গ্রেট ব্রিটেনে আছে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্স্যুরেন্স কভারেজটা থাকবে না। এবং ইন্স্যুরেন্স কভারেজ যখন থাকবে না তখন যুদ্ধের ওই জায়গা দিয়ে কোনো জাহাজ কোম্পানি তারা কিন্তু আর জাহাজ পাঠানোর চেষ্টা করবে। একদম একদম এই মুহূর্তের খবর, সেটা কাতারে 7টা ব্যালিস্টিক মিসাইল হামলা হলো এবং 5টা ড্রোন অ্যাটাক। কাতার জানিয়েছে যে সেগুলোকে নিষ্ক্রিয় করা গেছে, কিন্তু অন্য সোর্স একেবারে অন্য কথা বলছে যে 7টা ব্যালিস্টিক মিসাইল হানা হয়েছে, যার ভেতরে প্রত্যেকটা যে ব্যর্থ হয়েছে তা নয়, এবং 5টা ড্রোন অ্যাটাক। আমি আবার বলছি যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন, কিন্তু তার আগে আবার বলছি সরাসরি ধাক্কা দিচ্ছে আমাদের পকেটে, আর আজকে শেয়ার মার্কেটে তার প্রতিফলন পড়লো। কিভাবে দেখাবো। যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়া, ক্রমশ বাড়ছে ক্ষতির বহর। প্রায় 3000 কিলোমিটার দূরে যার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে ভারতের ওপরেও। সোমবার পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বড়সড় ধাক্কা লাগলো শেয়ার বাজারে। দিনের শেষে 312 পয়েন্ট পড়ল নিফটি, 1048 পয়েন্ট পড়ল সেন্সেক্স। 1200 পয়েন্ট একদিনে কমা মানে প্রচুর লোকের অর্থ নষ্ট হওয়া, অর্থাৎ ইনভেস্টমেন্ট যারা প্রতিদিন করেন এভাবে তাদের কিন্তু প্রচুর টাকা একসঙ্গে হারিয়ে যাওয়া সিস্টেম থেকে। এবং যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট পক্ষ আইদার ঘোষণা করছে যুদ্ধ জয় হয়েছে অথবা হেরে গেছে, যেটাই হোক না কেন আর কি, যুদ্ধে শুধুমাত্র যে কনজামশন অর্থাৎ ভোগ্যপণ্যের ওপর ক্ষতি হচ্ছে, তেলের দাম বাড়ছে, এগুলো যেমন ঘটছে, তেমনি ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। একদিকে যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প আর তার দোসর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে ক্ষমতার জোরে আন্দোলন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন যিনি, সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর সংঘাত। ইসরায়েল ও আমেরিকার হানায় নিহত হয়েছেন খামেনেই, আর তাতেই যুদ্ধের শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু করার দায় কার? ট্রাম্প, নেতানিয়াহুর নাকি খামেনেইয়ের? যুদ্ধ শেষ কবে হবে? কে করবে? তার জন্য কত প্রাণের বলি দেওয়া হবে? আমেরিকা কি ইরানের মাথায় তাদের পছন্দের লোককে বসাতে পারবে? ইরানের নাগরিকরা ট্রাম্পের কথা কি শুনবেন? We didn't start this war, but under President Trump, we are finishing it. We hope the Iranian people take advantage of this incredible opportunity. এই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের ওপরে কি পড়বে? ভারতের ওপরে কি পড়বে? যুদ্ধ চলতে থাকলে সাধারণ ভারতবাসীর কত ক্ষতি হবে? জিনিসপত্রের দাম আর কত বাড়বে? আজকে আমরা এক্সপেক্ট করেছিলাম শেয়ার মার্কেটে একটা পতন, সেই পতনটা খুব একটা বড় পতন হয়নি, কারণ এখন দিনের শেষে এখন মার্কেট বন্ধ হওয়ার সময় প্রায় 950-60 পয়েন্টের মতো একটা সেন্সেক্সের ডাউনফল হয়েছে। এটাকে রিকভারি করার জন্য একটা বলবো, আমাদের ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড মার্কেট আছে তারা অনেক শেয়ার কিনেছে, কিন্তু ফরেন ইনভেস্টার্স যারা আছে তারা একটুখানি প্যানিক করে বিক্রি করার চেষ্টা করেন, তারা বিক্রি করেছে, লাভের অঙ্কটা মানে তারা ঘরে নিয়ে গেছেন। শুধুমাত্র শেয়ার বাজারেই নয়, রবিবারের তুলনায় 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 2050 টাকা। যোগান ব্যাহত হবে এই আশঙ্কা থেকে শুধুমাত্র যে দাম বাড়ছে তাই নয়, স্টক মার্কেটে যারা প্রধানত আপনার তেল পরিশোধন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের শেয়ার বাজারের দাম ফল করছে। ফলে লোকে এই আশঙ্কার বশীভূত হয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সোনার ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ এই জিনিসের দাম কমে না বলে আর কি। এই অনিশ্চয়তার বশবর্তী হয়ে মানুষ এই ধরনের মুদ্রাস্ফীতি এবং তেলের দামের যে ওপর নিচ হওয়া এটাতে সাফার করবে। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার পশ্চিম এশিয়ার দেশগুলির গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কের রফতানি করে ভারত। গালফ কোঅপারেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী
2023-24 অর্থবর্ষে যার পরিমাণ ছিল 162 বিলিয়ন আমেরিকান ডলার। অর্থাৎ মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্যেও মোটেই ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আপনারা জানেন যে বিখ্যাত ফিটনেস ট্রেনার চিন্ময় রায় এই মুহূর্তে দোহায় আছে এবং চিন্ময় এই মুহূর্তে পাঠাচ্ছে যে 5 মিনিট আগে সমস্ত রাস্তা দোহার বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ পেনিনসুলা ব্রেকিং নিউজ, তারা জানাচ্ছে যে ইরান থেকে আসা 2টো বিমানকে গুলি করে নামানো হয়েছে। আমি বিস্তারিত খবরের জন্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। দেখুন, কনস্ট্যান্ট আজকে সকাল থেকে মানে গতকাল রাত থেকে ইউএইর ওপর 140টা মিসাইল, 270টা ড্রোন ইরান ফেলেছে। ইসরায়েলের ওপর 200টা মিসাইল, আর কাতারের ওপর 66টা, প্লাস এখন যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছে, আর বাহরাইনের ওপরে 45টা, ওমানের ওপরে 3টে। এবার এই দেশগুলোকে কেন টার্গেট করছে, যেটা আমি একটু আগে বলেছিলাম এবং যেটা আপনি এক্ষুনি আমাদের দেখাচ্ছেন, এটা হচ্ছে যে কাতার এই যুদ্ধে জয়েন করে গেছে। দে হ্যাভ জয়েন্ট দ্য ওয়ার এগেনস্ট ইরান, ফর্মালি জয়েন করে গেছে। এখন অবধি সৌদি আরবিয়া জয়েন করেনি। এখন এই যতগুলো দেশ তার মধ্যে ইউএই বলেছে যে আমরা উইল ফাইট নাও, এবং ইউএই ইজ মানে রেডি টু ফাইট। এবার কাতার তার লাইনে চলে এলো, মানে এরা ইসরায়েলের সাথে হয়ে এখন যুদ্ধ করবে, যেটা একটু আগে বলছিলাম ইরানের বিরুদ্ধে। এবং সেইখানে ইরান এটা কেন করছে, আমার মনে হয় ইরানের যেটা যে মানে শেষ কামড় হিসাবে, কারণ তার কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে। ইরানের প্লাস পয়েন্টগুলো পরে বলছি। নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে ইরানের কাছে সেরকম বন্ধু নেই। দেখুন, চীন কিন্তু অন্য কারোর জন্য যুদ্ধ করবে না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। চীন নিজেরটা বুঝবে। রাশিয়া অন্যের জন্য যুদ্ধ করবে, কিন্তু রাশিয়ার হাত এখন আটকানো আছে। রাশিয়ার ইকোনমি খারাপ অবস্থায়। অ্যাকচুয়ালি রাশিয়া ইরানের থেকে ড্রোন নিয়ে ইউক্রেনের উপর ফেলতো, সেই সাপ্লাইটাও বন্ধ হয়ে গেছে এখন। এবার হচ্ছে যে কিন্তু চীন আপনার আর্ম সাপ্লাই করতে পারে, আর্ম সাপ্লাই করবে, ইন্টেলিজেন্স দেবে, লুকিয়ে দেবে, ডাইরেক্ট ওয়ারফেয়ারে আসবে না। তারা যুদ্ধ জাহাজ পাঠাবে না, যেমন ফ্রান্স যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এইটা চীনের স্টাইল না, এটা ন্যাটো কান্ট্রিজদের স্টাইল। এবার হচ্ছে যে ইরান করছেটা কি, তাদের যে উইকনেস সেটা হচ্ছে তাদের বন্ধু কমে গেছে, শত্রু বেড়ে গেছে। একমাত্র বন্ধু পাকিস্তান, সে কিচ্ছু করতে পারছে না এখন, কারণ তার নিজের মাথায় মানে আপনি আজকে দেখাতে পারছেন না, কারণ আজকে এত নিউজ যে ওই নিউজটা দেখাতে পারছে না যে আফগানিস্তান নূর খান এয়ারবেস অ্যাটাক করেছে, আজকে 12 করে হেডকোয়ার্টারকে অ্যাটাক করেছে। হয়তো এই ইরান না হলে আজকে এই জন্য আমি বসতে আপনার সঙ্গে একদম। তো ফলে পাকিস্তান কোন দিকে যাবে বুঝতে পারছে না, পাগলা কুকুরের মতো অবস্থা হয়ে গেছে। তো এইবার হচ্ছে যে ইরান এটা কেন করছে, ইরানের যে সব থেকে স্ট্রেংথ ছিল, পয়সা কম ইরানের, কিন্তু মিসাইল ছিল, ভালো ড্রোনস ছিল, আরেকটা আইআরজিসি একটা স্ট্রেংথ, আরেকটা স্ট্রেংথ ছিল প্রক্সিস, 3টে এইচ, হুতি ইয়েমেনে, হেজবোল্লাহ লেবাননে, আর হামাস। হামাস একটা কথা বলেছে, হামাসকে তো শেষ করে দিয়েছে। হিজবুল্লাহকে অনেকটা বড়ভাবে শেষ করেছে। আজকে সকালে লেবাননকে টার্গেট করেছিল, বেইরুটকে ইসরায়েল, কারণ হিজবুল্লাহ কয়েকটা ফায়ার করেছিল। তখন হিজবুল্লাহ বলেছে ওটা আমাদের একজন রোগ কমান্ডার করেছে, আমরা আর করবো না। ইয়েমেনে যে দলটা আছে জাস্ট ওমানের নিচে, হুতি, তারা একদম চুপ আছে, নাহলে রেড সি তো তারা এতক্ষণে কন্ট্রোল করে নিত। তো ইরানের এইগুলো ক্ষতি হচ্ছে। ইরানের যেটা প্লাস পয়েন্ট, বিশাল এরিয়া, অনেক মাউন্টেন প্লেস, আইআরজিসি এবং তাদের লিডারশিপ, যেটা আমি বলছিলাম ইউনিক লিডারশিপ, 3 স্টেজ লিডারশিপ, 88টা ধর্মগুরুর একসাথে দেশে কিছু হলে তারা এসে যায়। আর যেটা ওনারা বলছিলেন, আপনারা যেটা বলছিলেন যে রিভলিউশনটা হচ্ছে না, সেটা উনি বলছিলেন যে রিভলিউশনটা কেন হচ্ছে না, কারণ ইরানের জনতা গত 40 বছর ধরে এত ভয় আছে যে তাদের ওই আমাদের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো রাস্তায় বেরিয়ে এসে গভর্নমেন্টের লোকদের পেটাবো, আর্মি অফিসারদের বাড়ি ভাঙবো, প্রধানমন্ত্রী, ওইটার হিম্মত হচ্ছে না। সেই লিডারশিপ এই মুহূর্তে নেই। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বলছে জানেন, 3 জন লিডারের নাম বলবো যাকে আমি পছন্দ করি ইরানে, এক্ষুনি বলছি না। এবার একটা ইনফরমেশন ওয়ার শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিছু বলছেন যে আমাদের কোনো অ্যাটাক হয়নি, ইরান সাকসেসফুল। এই মুহূর্তে আরেকটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে খামেনেইর স্ত্রী মারা গেছেন। এটা অফিশিয়ালি ইরানের সরকারি সংবাদ মাধ্যম স্বীকার করে নিয়েছে। আবার বলছি, খামেনেইর স্ত্রীর মৃত্যু হয়েছে ওই অ্যাটাকে, এটা অফিশিয়ালি ইরানের সরকারি সংবাদ মাধ্যম স্বীকার করে নিল। আমি তরুণ জ্যোতির কাছে যাব। আমি খানিকক্ষণ আগেই দেখালাম যে এখন মোটামুটি আক্রমণের মূল লক্ষ্য এই দেশের বিরোধীরা, রাহুল গান্ধী সমেত কংগ্রেস, প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার বলছেন, পরিষ্কার ভাষায়, যে নরেন্দ্র মোদী নীরব কেন। না, ফার্স্ট থিং, ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে আমাদের ভারতবর্ষের ফার্স্ট রুল যেটা দাদা, ইন্ডিয়া ফার্স্ট।
আমাদের ভারতীয়রা বিভিন্ন জায়গায় আটকে আছে এবং আমার আজকে একটা কথা খুব মনে পড়ছে। সুষমা স্বরাজের সেই বিখ্যাত ব্যক্তি, ইভেন ইউ আর স্ট্রাক ইন মার্স, ইন্ডিয়ান এম্বাসি উইল হেল্প ইউ। আমরা ভারতবর্ষে বিভিন্ন সময় দেখি অপারেশন রাহাত ইয়ামেন, অপারেশন মৈত্রী নেপাল, অপারেশন সিন্ধু ইরান and ইসরায়েল, অপারেশন সংকট মোচন, অপারেশন সমুদ্র সেতু, অপারেশন বন্দে ভারত, দেবী শক্তি, গঙ্গা, দোস্ত, কাবেরী, অজয়, ইন্দ্রপ্রস্থ, একাধিক অপারেশন ভারতীয় সরকার করেছে 2014 পর থেকে ভারতীয়রা যখন বাইরে আটকে থাকে তাদেরকে নিয়ে আসার জন্য। আজকে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে ভারতবর্ষ অবভিয়াসলি কিছু একটা বলবে, করবে না। ফার্স্ট প্রাইমারি কনসার্ন হচ্ছে আমাদের যারা ভারতীয়রা যারা বাইরে আটকে আছেন তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সেফ রাখা, দ্যাটস আওয়ার প্রাইমারি কনসার্ন। বাদবাকি অ্যাসপেক্ট আমি আবার বলছি, ন্যাশনাল ইন্টারেস্টে ভারতবর্ষের সরকার দেখছে এবং অপোজিশন মাঝে মাঝে একটু রেসপন্সিবল বিহেভিয়ারটা করুক। রাহুল গান্ধীর কাছ থেকে রেসপন্সিবল বিহেভিয়ার। তরুণ বলছে যে বিরোধীদের তারা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন একটা সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে পরিকল্পিত হত্যা এবং অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণ যাওয়া অত্যন্ত নিন্দাজনক এবং ঘৃণ্য, কেন প্রতিবাদ হচ্ছে না? নরেন্দ্র মোদীর কেন মুখে কুলুপ, সেই কথা বিরোধীরা তুলছেন। এমনকি আপ এই পর্যন্ত চলে গেছে যে প্রধানমন্ত্রীকে কাপুরুষ এবং ট্রাম্পের পুতুল বলেছেন। আমি বলছি তৃণমূল এখনো নীরব। সুমন, তোমার প্রশ্নটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। তুমি কার্যত তুমি বলতে চাইছো যে নরেন্দ্র মোদী নীরব মোদীকে, মানে নীরব কেন সেই সেন্সে আর কি। দেখো আমি প্রশ্ন তুলছি, কিন্তু অধীর চৌধুরীরা বলছেন যে তৃণমূল নীরব কেন? অধীর চৌধুরী তৃণমূলের বিদেশ নীতি নিয়ে এত চিন্তিত, কারণ তৃণমূল তো দেশের সরকারই নেই। কিন্তু একটা জিনিস দেখো তোমার পরিষ্কার, মমতা ব্যানার্জি সবসময় বলেন যে ঘটনাটা যখন আন্তঃরাষ্ট্রীয় সেখানে দেশের বিদেশ মন্ত্রক শুড রিঅ্যাক্ট ফার্স্ট। 140 কোটি ভারতবাসী হিসেবে আমরা দেশের সরকারের পাশে, তার মানে বিজেপির পাশে নই। এটা তো ঘটনা। আজকে দেখো ইরান তো ভারতের বন্ধু রাষ্ট্র। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হলেন, 2016 সালে তিনি তেহরানে গিয়েছিলেন এই খামেনিকেই মিট করতে। তারপর থেকে এবং ইরানের সাথে ভারতের দীর্ঘদিনের কালচারাল এক্সচেঞ্জ, এবং তার আগেও তুমি জানো যে চাবাহার বন্দর যেটা ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল ইরানে, তার কারণ পাকিস্তানকে অ্যাভয়েড করে আফগানিস্তান সহ এই ওয়েস্ট এশিয়া, এই মধ্য এশিয়ার থেকে সমস্ত বাণিজ্য রুটটাকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে তোমার কথা শুনছে যে তপন সিনহার সিনেমাটা মনে আছে না, আতঙ্ক? মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। এখানে মাস্টারমশাই কে বলছে? ওপর থেকে ডোনাল্ড ট্রাম্প বলছে আপনি কিন্তু কিছুই দেখেননি, আপনি চুপ করে থাকুন। কেন বলছে? শোন, আমার আতঙ্কের কারণটা এখানেই মনে হচ্ছে। কেউই বলছেন না, নরেন্দ্র মোদীও বলছেন না, আর নরেন্দ্র মোদী কেন বলছেন না এই প্রশ্ন তৃণমূলে তুলছে না, শুধু অরূপ চক্রবর্তী বলছে। না, আমরা তো আবারও বলছি শুধু অরূপ চক্রবর্তী বলছে, দেশের তৃণমূল বলেনি। 140 কোটি ভারতবাসী হিসেবে দেশের সরকার আগে বলবে, এবং আমরা জাতীয়তাবাদী নাগরিক হিসেবে আমরা চাইবো ভারতবর্ষ সেই দেখা। কিন্তু আমার একটা ছোট্ট জিনিস জানার প্রশ্ন, যাক আমি শেষ করিনি অনলাইনার, যে চাবাহার বন্দরের কথা বললাম তার কাউন্টারে না আরো একটা বন্দর রয়েছে। 2023 সালে যে বন্দরটার মালিকানা হাইফা বন্দর, সেটা আবার ইসরায়েলে $120 কোটি কিনেছে গৌতম আদানি। তাহলে কি আদানির স্বার্থ সুরক্ষিত থাকবে বলেই আমাদের দেশের সরকার কি চুপ থাকতো? আমরা জানি না। যে আদানিকে লাল কার্পেট দিয়ে তাজপুরে বরণ করেছিল তৃণমূল বলবে। আমি লেখা পড়ছিলাম, আমি জানি না, আমি পড়ছি, হ্যাঁ রিডিং। এই খামেনিদা আমাকে নিজের বোনের মতো ভালোবাসতেন, ফোন করে আমাকে আজান শোনাতেন। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন উনার একবার ইরানে গিয়ে ওনাকে আলুর চপ খাইয়েছিলাম। এই দুঃখের দিনে বন্ধুরা আমি শোভা বলছি, হ্যালো বন্ধুরা আমি শোভা বলছি, আমি খুব পরিষ্কার বলছি যে একেবারে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন শুরু হবে। Operation Epic Fury. Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran to eliminate the grave threats posed to America by this terrible terrorist regime. The regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically, and this posed a very clear, colossal threat to America and our forces stationed overseas. The purpose of this fast-growing missile program was to shield their nuclear weapon development and make it extraordinarily difficult for anyone to stop them from making these highly forbidden by us nuclear weapons. Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships. They're at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror
can never obtain a nuclear weapon. And finally, we're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।